সুপ্রিয় দর্শক মণ্ডলী, লতিফ স্টক চ্যানেল থেকে আপনাদের আবারও সুস্বাগতম জানাচ্ছি। আমাদের আজকের আলোচনার বিষয়টা হচ্ছে আমাদের প্রতিবেশী দেশের সাথে আমাদের সম্পর্ক নিয়ে। এখানে আমাদের ও প্রতিবেশীদের কর্তব্য কী সেটা নিয়ে আমরা আলোচনা করতে চাচ্ছি। দর্শক মণ্ডলী, এটা সর্বজন বিদিত যে 1971-এর মহান মুক্তিযুদ্ধে ভারতের সাহায্য সহযোগিতা নিয়েই আমাদের যুদ্ধ করতে হয়েছে এবং দেশ স্বাধীন করতে হয়েছে। বিশাল জনশক্তির লোকজন আশ্রয় কেন্দ্রে থাকা, ট্রেনিং পাওয়া, অস্ত্র পাওয়া, এই সব কিছু সম্ভব হয়েছে ভারতের জন্য। স্বাভাবিকভাবে প্রশ্ন আসে, ভারত কি শুধুমাত্র বন্ধুত্বের জন্য এটা করেছে? আমরা তো সেভাবেই প্রচার করি, কিন্তু বাস্তবতা একটু ভিন্ন। 47-এর পর থেকে 71 পর্যন্ত ভারতের এই যে বর্তমান বাংলাদেশ এবং ভারত বর্ডার, অর্থাৎ পূর্ব পাকিস্তান এবং বাংলাদেশ বর্ডারের মধ্যে যে সম্পর্কটা ছিল, সেই সম্পর্কে অনেক বেশি বেগ পেতে হয়েছে ভারতকে। বলা হয় যে একটা পাখিও মারা কঠিন ছিল। সেই কাঁটাতারে ফেলানির লাশ ফেলা এখন কোনো সমস্যা না। ফেলানি কেন, প্রতিনিয়তই বর্ডারে লোকজন মারা যাচ্ছে। এর পিছনের কারণটা কি? পিছনের কারণ হিসাবে ভারতের বিভিন্ন পলিসি মেকারদের কথাবার্তা যেগুলো আসে মিডিয়াগুলোতে, সেই সব মিডিয়ার কথাবার্তা অনুযায়ী বোঝা যায় যে ভারত একটা গ্রেটার ভারত তৈরি করতে চাচ্ছে এবং ভারতের কেউ কেউ দাবি করছে এইসব দেশ তো ভারতই ছিল, সেগুলা নিয়ে নিতে সমস্যাটা কি? আবার ভারতের পলিসিতে দেখা যাচ্ছে অনেক সময়, যেমন গত স্বৈরাচারের সময় দেখা গেছে যে টেরিটোরিয়াল অ্যাগ্রেশন হয়নি ঠিকই, কিন্তু ট্রেড অ্যাগ্রেশন হয়েছে 100%। বাংলাদেশের বাজার মূলত ভারতের দখলেই ছিল এবং বাজার দখল হওয়াটা টেরিটোরিয়াল অ্যাগ্রেশন থেকে লাভজনক। টেরিটোরিয়াল অ্যাগ্রেশন বা অঞ্চল যদি দখল করা যায়, তখন একটা অঞ্চলের দায়িত্ব সরকারের উপর আসে। এখান থেকে ইনকামও যেমন হবে, এক্সপেন্ডিচার তেমনি হবে। কিন্তু ট্রেড অ্যাগ্রেশন যদি হয়, সেখান থেকে শুধুমাত্র ইনকাম আসবে, কোনো এক্সপেন্ডিচার লাগবে না। সেই হিসাবে ভারত অনেক ভালো পজিশনে ছিল, এখনও সেই পজিশনই আছে, তার এমন কোনো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না। ট্রেড অ্যাগ্রেশনের দিক দিয়ে এই অবস্থানটা অবশ্যই সুদৃঢ়। এর পিছনে শুধুমাত্র ভারত যে দায়ী তা না, এর পিছনে হচ্ছে বাংলাদেশের সেরকম প্রোডাক্টও নেই যেগুলা ভারতের বাজার দখল করতে পারে। এখানে থ্রেড যেমন আছে, তেমনি বিশাল একটা অপরচুনিটি ছিল। অপরচুনিটি হচ্ছে বিশাল ভারতের 120 কোটির উপর মানুষের বাজার পাওয়ার সম্ভাবনা ছিল বাংলাদেশি প্রোডাক্টের। ঠিক যেরকম চীনের বিশাল বাজার, চীনের প্রত্যেকটা পণ্যের উপর নিষেধাজ্ঞা তুলে দেওয়া হয়েছে বাংলাদেশি সব পণ্যের উপর। সুতরাং চীনের বিশাল বাজার পাওয়ার একটা সম্ভাবনা বাংলাদেশের ব্যবসায়ীদের ছিল, কিন্তু বাংলাদেশে সেরকম ব্যবসা প্রতিষ্ঠান গড়ে ওঠে নাই, আমাদের লিডারশিপ সেরকম ব্যবসা প্রতিষ্ঠান করতে পারে নাই। তার কারণে সেরকম বাজার আমাদের হাতছানি দিয়ে ডাকলেও আমরা সাড়া দিতে পারছি না। আমাদের সেরকম ক্রিয়েটিভ প্রোডাক্ট নেই, আমাদের সেরকম সার্ভিস নেই যেটা দিয়ে আমরা সহজে দখল করতে পারি। একটা মেধাভিত্তিক রাষ্ট্র গঠন করতে পারলে, মেধাভিত্তিক রাষ্ট্রের নেতৃত্ব দিতে পারলে অবশ্যই এটাকে আমরা সমস্যাকে, সংকটকে সম্ভাবনায় পরিণত করতে পারতাম, আতঙ্ককে আমরা
সম্ভাবনায় পরিণত করতে পারতাম, কিন্তু আমরা সেটা করতে পারছি না। আমাদের সেরকম নেতৃত্বের অভাব রয়েছে। এই নেতৃত্বের কথা যখন উঠলো তখন আরেকটা কথা বলি। পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে আমাদের পলিটিশিয়ান এবং আমাদের যারা দায়িত্বে আছেন তাদের কথাবার্তাকে আমার কাছে অনেক অপরিপক্ক মনে হয়। একটা দেশের মন্ত্রিত্ব লেভেলে যেরকম কোয়ালিটি লুক দরকার, আমরা কি সেই রকম কোয়ালিটি লুক দিতে পারছি? আমাদের কি আসলে সেরকম লোকের অভাব রয়েছে? এইসব প্রশ্ন আসা স্বাভাবিক। ভারতের ক্যাবিনেটে দেখেন অনেকগুলা গুরুত্বপূর্ণ পোস্টে এখন টেকনোক্রেট লোকরাই আছে। জয়শঙ্কর থেকে আরম্ভ করে অজিত দোভাল পর্যন্ত অনেক গুরুত্বপূর্ণ পদে টেকনোক্রেটরাই আছে। রাজনীতিবিদরা আছে, কিন্তু কোয়ালিটি যার যার যোগ্যতা অনুযায়ী যার যার পোস্টে আছে। এতে করে ভারতের যে পররাষ্ট্রনীতি, সেই পররাষ্ট্রনীতিতে একটা বিবেচনার ছাপ দেখা যায়। যেমন ইদানিংকার ভারতে বাংলাদেশের হাইকমিশনার নিয়োগ করেছে দীনেশ ত্রিবেদীকে। দীনেশ ত্রিবেদী টেক্সাস থেকে MBA করা একজন লোক এবং বিশাল রাজনৈতিক ব্যক্তিত্ব। কংগ্রেস, তৃণমূল কংগ্রেস হয়ে বিজেপি, রেলমন্ত্রী ছিলেন, কমার্শিয়াল পাইলট ছিলেন। সেই লোকটাকে দেওয়া হয়েছে হাইকমিশনার দায়িত্ব এবং একজন মন্ত্রীর মর্যাদায়। এই মন্ত্রী মর্যাদায় যে হাইকমিশনারের দায়িত্ব দেওয়া হয়েছে, এর অর্থটা হচ্ছে বাংলাদেশের সাথে ভারতের ট্রেড রিলেশনশিপ, পলিটিক্যাল সিচুয়েশন সবগুলাকে কন্ট্রোল রাখা। ট্রেড রিলেশনশিপের ক্ষেত্রে এই যে তিস্তা প্রকল্প, এই প্রকল্প, সেই প্রকল্প, সেগুলোতে আগে যদি ব্যুরোক্রেট কাউকে দেওয়া হতো তাহলে ব্যুরোক্রেট ইন্ডিয়ান সরকারের অ্যাপ্রুভেল পেতে 11-12 দিন সময় লাগতো। সেখানে একজন মন্ত্রী লেভেল লোক সরাসরি ভারতের PMকে রিপোর্ট করবে এবং সাথে সাথে অ্যাপ্রুভেল নিয়ে আসতে পারবে, যার প্রমাণ দীনেশ ত্রিবেদী রেখেছেন। আসার পরই উনি ট্যুরিস্ট ভিসাকে ইজি করে দিয়েছেন এবং সবগুলা ক্ষেত্রেই ওনার আগমন, বাংলাদেশে আগমনও একটা নাটকীয় আগমন। বর্ডার দিয়ে হেঁটে হেঁটে আসা, মন্তব্য করে আসা, একই আকাশ, একই বাতাস, একই দেশ, ইত্যাদি ইত্যাদি। তার মানে হচ্ছে তার মন্তব্যের মধ্যে রয়েছে আমরা সবাই এক। এখন বিষয়টা হচ্ছে ভারতের যে নীতি, সেই নীতিতে দেখেন ওয়েস্ট বেঙ্গল পাকিস্তানের পার্টে যাওয়ার কথা ছিল। সেই ওয়েস্ট বেঙ্গলকে শ্যামাচরণ বাবু ইন্ডিয়ান পার্টে রেখেছেন। ঠিক তদ্রূপ জুনাগড়, হায়দ্রাবাদ, জম্মু কাশ্মীর, গয়া এবং সিকিমে 2 বছরের মধ্যে অজিত দোভাল 2 বছরে সিকিমে পলিটিক্যাল কাজ করে সিকিমের জনগণের সম্মতি নিয়েছেন ভারতের সাথে অন্তর্ভুক্তি হওয়ার। বিশাল ব্যক্তিত্ব অজিত দোভাল। এখন পিওকে বা অকুপাইড জম্মু কাশ্মীর, সেই জম্মু কাশ্মীরকে তারা ভারতের অন্তর্ভুক্ত করতে চাচ্ছেন এবং তারা দেখাচ্ছেন যে ভারতীয় যে জম্মু কাশ্মীর, সেই অংশে বিদ্যুতের সংকট নেই, সেই অঞ্চলে মানুষ অনেক ভালো আছে। পাশাপাশি পাকিস্তানের অংশে বিদ্যুতের সংকট রয়েছে। এখন দেখেন, মানুষের মধ্যে যদি সংকট থাকে, সেই সংকটকে দামাচাপা দেওয়া যায় না। সেই সংকটটাকে পুঁজি করে বিদেশিরা হাত বাড়াবে, এটা স্বাভাবিক। এই যে বাংলাদেশের বিদ্যুৎ সংকট অবিরাম চলছে, এই বিদ্যুৎ সংকট সমাধানের জন্য আমরা কিছুই করতে পারছি না। আমরা একটা বাজেট তো ডেডিকেটেড করতে পারতাম, সেটা আমরা করলাম না। এতে করে আমাদের বিদ্যুৎ সমস্যার সমাধান সুদূর পড়া হতো মনে হচ্ছে। এই অবস্থায় বিদেশিদের সহজে টেপে পড়াটা বাংলাদেশিদের পক্ষে সহজ। এমনিতেই বাংলাদেশের মিডিয়া বা বিশেষ ব্যক্তিত্ব যারা আছেন, বুদ্ধিজীবী যারা আছেন, তাদের মধ্যে পশ্চিমবঙ্গ কেন্দ্রিক একটা মানসিকতা খুব চড়া। তারপর যদি সাধারণ মানুষের জীবনযাত্রা মান ভারতের মানুষের জীবনযাত্রা মান থেকে উন্নত হয় বা উন্নত না হয়, মানুষ যদি বিদ্যুতের কষ্টের মধ্যে থাকে, মানুষ যদি ব্যবসা বাণিজ্য করতে পারে না, মানুষ যদি কাজ কাম করে না খেতে পারে,
তাহলে আলটিমেটলি মানুষ তো সেদিকে দাবিত হবেই। অজিত দুবালকে এই দীনেশ ত্রিবেদীকে এখানে হাই কমিশনার করার পিছনে আরেকটা কারণ হচ্ছে পলিটিক্যাল, হ্যাঁ, যেটা হওয়ার কথা ইমিডিয়েট হয়তোবা, সেটা হচ্ছে শেখ হাসিনার কামব্যাক করার কথা এই বৎসরই অথবা কাছাকাছি সময়ে। তখন বাংলাদেশের পলিটিক্যাল অবস্থাকে স্টেবিলাইজ রাখা এইটা বিশাল ব্যক্তিত্ব এই দীনেশ ত্রিবেদীর পক্ষে সম্ভব হবে বলে ভারতীয় সরকার মনে করছে। এতে করে তাকে এখানে ডিপোর্টেড করা হয়েছে, এখানে দেওয়া হয়েছে। এই বিষয়গুলো আমাদের বিবেচনায় আনা দরকার, যেহেতু ভারতের সাথে আমাদের লংগেস্ট বর্ডার রয়েছে। ভারতের অন্য কোনো দেশের সাথে এত লম্বা বর্ডার নেই বাংলাদেশের সাথে যেরকম লম্বা বর্ডার রয়েছে। হ্যাঁ, এইসব বর্ডারে নিরাপত্তা, মানুষের নিরাপত্তা, এইসব জিনিস আমাদের সরকারকে অবশ্যই দেখতে হবে। আর বিষয়টা হচ্ছে, মূল বিষয়টা হচ্ছে এই অঞ্চলের ইকোনমিক অবস্থা যদি ভালো হয়, এই অঞ্চলে মানুষের জীবনযাত্রা মান যদি উন্নত হয়, তাহলে আমাদের একটা সম্ভাবনা রয়ে গেছে ভারতের বিশাল বাজার দখল করার। আমরা টেরিটোরিয়াল অ্যাগ্রেশনের কথা বলছি না, আমরা বাজার দখলের কথা বলছি। সেই বাজার দখল করার চীনের বাজার তো তারা অ্যাপ্রুভেল দিয়েই রেখেছে, কিন্তু আমরা পারছি না। আমাদের একটা এন্টারপ্রিনার রিভলিউশন দরকার, সেই রিভলিউশনের নেতৃত্বে আসা দরকার আমাদের প্রাইম মিনিস্টারকে, আমাদের মিনিস্টারদের। সেই মানসিকতা আমাদের গড়ে ওঠা দরকার। সেই মানসিকতা কিভাবে গড়ে উঠবে সেই বিষয়ে চিন্তা করা আমাদের খুবই জরুরি, এবং আমাদের যারা বুদ্ধিজীবী আছেন, যারা বিভিন্ন শ্রেণীর লোকজন আছেন, সবাইকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে এন্টারপ্রিনার রিভলিউশনের দিকে আমাদের এগিয়ে যাওয়া দরকার। ইসরায়েল ছোট্ট একটা দেশ হয়ে, ছোট্ট একটা জনগোষ্ঠী হয়ে সারা বিশ্বকে ডমিনেট করছে, এবং এই ডমিনেট করার পিছনে তারা প্রাউডলি বলে উই আর দ্য মোস্ট ফার্টাইল ল্যান্ড ফর এন্টারপ্রিনারশিপ। এটা হচ্ছে তাদের মূল মন্ত্র। এই এন্টারপ্রিনারশিপে যদি আমরা ভালোভাবে এগিয়ে যেতে পারি, একটা বিপ্লব ঘটাতে পারি, এই দেশের 18 কোটি মানুষকে যদি আমরা এই দিকে নিয়ে যেতে পারি, তাহলে এই দেশে থেকেই বিশাল বাণিজ্য আমরা কন্ট্রোল করতে পারবো। এই দেশের যুবকদের বিদেশে যেতে হবে না, বিদেশে যাওয়ার পথে সমুদ্রের ডুবি হয়ে মারা যেতে হবে না, বিভিন্ন লাঞ্ছনা গঞ্চনার শিকার হতে হবে না, বাড়িঘর বিক্রি করে বিদেশে যাওয়ার চিন্তা করতে হবে না, লক্ষ লক্ষ টাকা দিয়ে বিদেশে উচ্চশিক্ষার নামে বিদেশে থাকার চিন্তা করতে হবে না। এইসব বিষয়গুলো আমাদের চিন্তা করা দরকার। আমাদের নেতৃত্ব এইসব বিষয়ে চিন্তা না করলে, এখন যদি আমরা 1 সেকেন্ড পরে চিন্তা করি, তাহলে 1 সেকেন্ড পিছিয়ে যাব, আমাদের হয়তো আর ফেরার সময় থাকবে না। সেজন্য সময়টাকে নষ্ট না করে আমরা যাতে খুব দ্রুত এইসব ব্যাপারে সিদ্ধান্ত নেই। ভারতের সাথে সম্পর্ক ক্ষেত্রে ভারতের যদি গ্রেটার ইন্ডিয়া তৈরি করার খায়েশ থেকে থাকে, তাহলে ভারতের মানুষেরও জীবনযাত্রাকে সহজ করা উচিত। ভারত যদি পারত তাদের মানুষের জন্য একটা, সব মানুষের জন্য একটা ভালো ল্যান্ড তৈরি করতে, তাহলে সেটা হয়তো ভারতের পক্ষে সম্ভব হতো। কিন্তু যেটা দেখা যাচ্ছে, ভারতে সংখ্যালঘুরা চরম কষ্টের মধ্যে আছে, হ্যাঁ, চরম অত্যাচার চলছে, এবং মানুষের উপর নির্যাতন চলছে, হ্যাঁ, বিভিন্ন স্টেটে দাবানল চলছে। এইসব অবস্থায় এই স্বপ্ন দেখা ভারতীয়দের পক্ষেও মানায় না। সুতরাং ভারতীয়দের এই স্বপ্ন দেখতে হলে, হ্যাঁ, বুদ্ধিবৃত্তিক অ্যাগ্রাসন ঠিক আছে, ওরা করছে, এটা টেকফুলি করছে, কিন্তু ভারতকে একটা আদর্শ রাষ্ট্র করতে হবে যেখানে মানুষ সুখে থাকবে। আমরা অ্যাকচুয়ালি যদি দেখি যে ভারতের করণীয়, তাহলে ভারতের এই দিকে এগিয়ে আসা উচিত। তারা নিজের দেশে দাবানল জ্বলিয়ে বিদেশের মাটি দখল করা, এটা আসলে সম্ভব না। যদিও মুখ দিয়ে অনেক কিছু বলা যায়, বুদ্ধিভিত্তিক আগ্রাসন করা যায়। ভারতের মানুষের আবার পরিপক্কতা অনেক বেশি, তারা যে যে দায়িত্বে আছে খুব পরিপক্কভাবে আচরণ করে এবং ম্যাচিউরড আচরণ করে। আমাদের পলিটিশিয়ানদেরও ম্যাচিউরড আচরণ করা দরকার পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে, বিশেষ করে পররাষ্ট্রনীতির ক্ষেত্রে, পররাষ্ট্রনীতির বিষয়ে কথা বলার ক্ষেত্রে শালীনতা বজায় রেখে বুদ্ধিভিত্তিক কথাবার্তা বলা দরকার। একদম মানে সাধারণভাবে চিল্লাচিল্লি করে সাধারণ মানুষের মতো এইসব কথাবার্তা বলা উচিত না। লং টার্ম ভিশন নিয়ে এগিয়ে যাওয়া দরকার। কথাবার্তা কি বলবে না বলবে একটু ভেবে ভেবে কথাবার্তা সবারই বলা দরকার। আমাদের মিডিয়াগুলাকেও একটু চিন্তাশীল হতে হবে, হ্যাঁ, চিন্তাশীলভাবে কথা বলা দরকার। সর্বোপরি আমাদের দেশের নেতাদের
এই দেশে একটা এন্টারপ্রেনিউর রিভলিউশন আনা দরকার, যাতে এই দেশটাকে একটা ভালো দেশ হিসাবে গঠন করা যায়, সারা বিশ্বে নেতৃত্বে পজিশনে নিয়ে যাওয়া যায়। এই নেতৃত্ব পজিশনে নিয়ে গেলে সবাই নেতৃত্বে পজিশনে যাবে। আজকে হয়তো আপনি টাকা পয়সা চুরি চামারি করে বিদেশে পাঠাচ্ছেন, হ্যাঁ ঠিক আছে, আপনার ব্যাংক ব্যালেন্স ফুটছে, কিন্তু এখন দেখেন কত স্বৈরাচারের আমলে যারা টাকা পয়সা বিদেশ পাঠিয়েছে তারা কি সুখে আছে? বিভিন্ন দেশে তাদের সম্পদ বাজেয়াপ্ত হচ্ছে, বিভিন্ন ক্রাইসিসের মধ্যে তারা আছে, বউ বাচ্চা সব ফেলে, বউ বাচ্চা হয়তো দেশে আছে, সে বিদেশে পড়ে আছে, হ্যাঁ, এবং অসুস্থ হচ্ছে, হসপিটালে দেখার মতো লোক নাই। এইসব ক্রাইসিসগুলোকে সামনে রাখেন, অসৎ পথে উপার্জনের চিন্তা করবেন না, দেশের মানুষের জন্য কাজ করি আমরা, চলেন সবাই মিলে এবং এই দেশটাকে সুন্দর করে গড়ি। এই আশাবাদ ব্যক্ত রেখে ভারতের সাথে সম্পর্কটাকে ভালো থাকুক, হ্যাঁ, একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকুক এবং বুদ্ধিভিত্তিক আমরা চলাফেরা করি, এই দেশে একটা এন্টারপ্রেনিউর রিভলিউশন হোক, সেই আশাবাদ ব্যক্ত রেখে আজকের এপিসোড এখানে শেষ করছি। আপনারা কমেন্ট করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন, সেই অনুরোধ রাখি আমাদের আজকের কথাবার্তা শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।